ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন দিগন্তর কলম থেকে একটি ভয়ের গল্প, রামমোহনের মায়া। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, দিগন্তর লেখা রামমোহনের মায়া। তোমার মনে হচ্ছে আমি তোমাকে বানিয়ে বানিয়ে গল্প বলছি? তাহলে আপনি কি যা বলবেন সেগুলো সব সত্যি নাকি? বয়স হলো তো অনেক, আফিম টাফিম খান নাকি? কথাটা বলেই হো হো করে হেসে উঠল অনিরুদ্ধ। তবে তার হাসি খুব একটা দীর্ঘস্থায়ী হলো না, কারণ প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ভদ্রলোকের ডান হাতটা আস্তে আস্তে লম্বা হতে হতে এগিয়ে এসে তার কানের তলায় একটা চড় কষিয়ে দিল। এবার বৃদ্ধ বলল, বেয়াদপি হচ্ছে। উত্তরের দমকা হাওয়ায় মুখার্জিদের বাড়ির জানলাগুলো খুলছে, বন্ধ হচ্ছে। ক্যাচ ক্যাচ শব্দ জানান দিচ্ছে জমিদার বাড়ির প্রাচীনত্ব। একপাল কালো মেঘ ঘিরে ধরল গোটা জমিদার বাড়ি। শুনশান ফাঁকা বাড়ির 3 তলা থেকে সিঁড়ি ধরে কে যেন লাঠি হাতে নেমে আসছে ঠক ঠক করে। বিহারি, ওটা আসতে না মা, ও আমার দাদু কার সময়ের ঘড়ি হে, ওর মানে তোমরা কি বুঝবে? আরে এই যে তোমায় যে বললাম ওপর থেকে সোফাটা নামানোর সময় খেয়াল রাখবে, হ্যাঁ, কোথাও যেন ধাক্কা টাক্কা না লাগে। এটা কি করলে? হ্যাঁ, বাদিকের পায়ের তলার এই জায়গাটা তো পুরো খাবলা গেছে, তো কাঠ বেরিয়ে গেছে ভেতরে। ও পালিশ আজকালকার দিনে লক্ষ টাকা দিলেও কেউ করতে পারবে না। ওই কাঠের আসবাব আর কেউ বানাতে পারবে? তোমরা নিজেরাও ওসবের মূল্য জীবনে কোনো কালে বুঝলে না, আর যেটুকু রাখতে বলছি সেটাও রাখতে পারবে না, সব নষ্ট করছো। সকাল থেকে আজ পর্যন্ত মুখার্জিদের বাড়িতে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। রামমোহন মুখোপাধ্যায় সাদা ধুতির কোঁচরটা ভালো করে হাত করে ওপর দিকে ধরে রেখে আর তার পিতলের হাতল বসানো লাঠিখানা নিয়ে তদারকি ভৎসনা সব একসাথে করে চলেছে। বাড়ির বাকিরা অবশ্য যে খুশি মনে এসব কিছু দেখছেন তা নয়, তবে কিছু করার নেই। রামমোহন এই বাড়ির বড় কর্তা। হরিদেবপুরের মুখার্জিদের প্রায় 250 বছরের বেশি সময়ের বসতবাটি আজকে বিলুপ্তির পথে। 150 বছর আগে এই অঞ্চলে 65 বিঘা জমি কিনে জমিদারির পত্তন করেছিলেন মুখোপাধ্যায়। তারপর কালের নিয়মে একসময় জমিদারি আস্তে আস্তে বেড়ে এই অঞ্চলের প্রধান ভরণ পোষণের দায়িত্ব মুখার্জিরাই নিয়েছিলেন। গোটা ইংরেজ আমলের সময়কালেও প্রজাদের খুব বেশি উৎপীড়নের মুখে পড়তে হয়নি এই মুখার্জিদের জন্য। তারা ভালোই ছিল। সময় যত এগিয়েছে, স্বাধীনতার পর থেকে মুখার্জির অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তাদের আর সেসব কিছু নেই। 4 কাঠা জায়গার ওপর এত বড় প্রধান বসতবাটি তাদের কাছে হাতি পোষার মতো হয়ে গেছে। আজকাল ইউটিউবাররা এখানে আসে ব্লগ টক করতে। এই বাড়ি শুধু ঠিকভাবে ভরণ পোষণ করতে যে পরিমাণ টাকা লাগে তা আজকালকার দিনে 5টা লোক ভালো চাকরি করে জোগাড় করতে পারবে না। আর মুখার্জিদের এখন যা অবস্থা তাতে স্বচ্ছন্দে দিন আনি দিন খাই বলা যায়। একতলাটায় ওরা নিজেরা এখনো পর্যন্ত থাকে। রামমোহনবাবুর 3 ছেলে, কৌশিক, শৈলেন আর সৌভিক। এরা 3 ভাই জমিদারি মেজাজ আর মজলিস ছাড়া বিশেষ কোনো গুণ পারিবারিক সূত্রে পায়নি। কারোরই সকাল 9টা সাড়ে 9টার আগে সকাল হয় না। কেউই চাকরি করে না। তাদের সকলের মতই চাকরি করা মানে অপরের দাসত্ব করা। অবশ্য দাসত্ব না করে তারা যে বিশেষ কোনো রাজত্বের কাজকর্ম করেন তাও নয়। ঘুম থেকে উঠে ঠোঁট জুড়ে যাবে এতটা পরিমাণ মিষ্টি দেওয়া চা সেবন, তারপর পাড়ায় এখানে ওখানে অপ্রাসঙ্গিকভাবে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া,
যা দরকার নেই তাকে ডেকে পরামর্শ দেওয়া, তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার ঘুম, এবং ঘুম থেকে উঠে তাসের আড্ডায় যাওয়া এবং তারপর বিশেষভাবে পানভোজনে ডুবে থাকা। এরকম অত্যন্ত ব্যস্ত রাজত্বপূর্ণ জীবনযাপন তারা করে থাকে। সমাজ তো দূরের কথা, নিজের পরিবারও বিশেষ কোনো কাজে লাগে না তারা। রামমোহনবাবু উদ্যোগী পুরুষ ছিলেন, তার মধ্যেও জমিদারির মেজাজ ছিল না যে তা নয়, তবে তিনি চাকরি করেছেন, ফলে পরিবারের ভরণ পোষণ করার মতো ক্ষমতা তার ছিল। বরঞ্চ চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর জমিদারি মেজাজটা বেড়েছে। রামমোহনবাবু অনেক চেষ্টা করেও তার ছেলেদেরকে সুপথে আনতে পারেন। একটা সময় পর্যন্ত যখন 3 ছেলেরই কিছু হওয়ার মতো বয়স ছিল, তখন সকাল বিকেল উঠতে বসতে তাদেরকে গালাগাল করতে পিছুপা হতেন না রামমোহনবাবু। দুঃখের বিষয়ে 3 জনের মধ্যে একজনও মানুষ হলো না। যদি হতো তাহলে হয়তো আজকের এই দিন তাকে বৃদ্ধ বয়সে দেখতে হতো না। এখন আর কিছু হওয়া সম্ভব নয়, একথা মেনে নিয়ে তিনিও চেঁচামেচি করা বন্ধ করে দিয়েছে। রামমোহনবাবু যখন এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন, তখন বড় ছেলে এসে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করে। রামমোহনবাবু বলেন, জানোয়ার, অপদার্থ, বলে এই বাড়ি যে ভেঙে পড়ে যাচ্ছে তা তুই কি সারাবি? হ্যাঁ, তোর মুরদ আছে? এত বয়স হয়ে গেল, এখনো পায়ের উপর পা তুলে আমার পয়সায় বসে বসে গিলছিস। আবার আমি কি করব না করব সেটা আমাকে শেখাতে এসেছিস? হ্যাঁ, বেরিয়ে যা আমার ঘর থেকে। এই কথা বলে তিনি ঘর থেকে তাকে বের করে দেন। আরও কিছু হয়তো এর পরবর্তীকালে বলতেন অথবা কিছু করতেন, কিন্তু বাকি ভাই এবং স্ত্রীর পরামর্শে তিনি বুঝতে পারেন যে এই ব্যাপারে বাবার সঙ্গে মতবিরোধে যাওয়া ঠিক নয়। বাড়ি বিক্রি হয়ে যা টাকা পয়সা আসবে তা তাদেরই থাকবে, কারণ বুড়ো রামমোহন আর খুব বেশি দিন এই পৃথিবীর জল হাওয়া ভোগ করতে পারবেন না। সুতরাং চুপচাপ বাড়ি বিক্রি করে যা হচ্ছে তা হতে দেওয়াই ভালো। এতে সাপও মরবে আর মহাদেবও সন্তুষ্ট থাকবে। তিনি কি বুঝলেন তা স্পষ্ট করে বললেন না, কিন্তু এরপর বাবার কাজে আর বাগড়া দিতে এলেন না। রামমোহনবাবু বয়সজনিত কারণে সব কাজ নিজে করতে পারলেন না। ছেলেরা তার কাজে বাধা দিতে এলো না দেখে আস্তে আস্তে বাড়ি বিক্রির জন্য খোঁজ খবর করা, প্রমোটিংয়ের বন্দোবস্ত করা, এসবের জন্য ছেলেদের সাহায্য নিতে থাকলেন। আস্তে আস্তে সব কিছুরই বন্দোবস্ত হতে শুরু করলো। সত্যি কথা বলতে কি, এই বাড়িতে বাস করাটাও বিপজ্জনক হয়ে পড়েছিল। নিচের তলাটায় যেখানে তারা থাকেন সেখানে চারিদিকে ঝোপ জঙ্গল হয়ে গেছে। একসময় কেয়ারি করা বাগান, বাগানের মাঝখানে পরি বসানো ফোয়ারা, সুন্দর সুন্দর খিলান দেওয়া দেওয়াল, জানলায় খড়খড়ি, চক মেলানো মেঝে, সব কিছুই দেখা যেত। এখন বাগানের মাঝখানে শ্বেতপাথরের পরি বসানো ফোয়ারার কোমর থেকে নিচের অংশটুকু পড়ে আছে। বাকিটা ভেঙে পড়েছিল 20 বছর আগে, তখন থেকে আর সারানো হয়নি। বাড়ির অনেক জিনিস যেগুলো আজকালকার দিনে লক্ষ টাকা খরচা করলেও আর পাওয়া যাবে না, সেগুলো অভাব পূরণের জন্য বিক্রি হয়ে গেছে। অবশ্য সবটা যে কেবলমাত্র অভাব পূরণের জন্য তা নয়। 3 ছেলের মধ্যে বড় ছেলের রয়েছে তাসের, মেজ ছেলের রয়েছে সুরার, আর ছোট ছেলের রয়েছে নারীর নেশা। এই 3 মহাগুণকে তুষ্ট রাখতে বহু ধনী ব্যক্তিও পথে বসে গেছে, আর এরা তো কোন দূরস্থ। নিচের তলার ঘুলঘুলির ভেতরে পায়রার বাসা হয়ে গেছে, কড়িকাঠ থেকে চামচিকে ঝোলে। ওপরের তলার অবস্থা আরও খারাপ, কয়েকটা ঘরের ছাদ ভেঙে পড়েছে। বৃষ্টি হলে ছাদের জল দোতলায় পড়ে, সেই জল একতলাতেও কোনো কোনো ঘরের মধ্যে পড়ে। কোনো ক্রমে 3 ছেলে তাদের স্ত্রী ও বৃদ্ধকে নিয়ে এই বাড়িতে বসবাস করে। দোতলার জায়গায় জায়গায় বিশাল বড় বড় বট, অশ্বত্থ গাছের চারা বেরিয়েছে। বাইরে থেকে দেখলেই বাড়িকে মাঝে মাঝে ভূতের বাড়ি বলে মনে হয়। অনেকেই নাকি মাঝরাতে ছাদে কাউকে ঘুরতে দেখেছেন। অনেক সময় কান্নার সুরও ভেসে আসে, কিন্তু এইসব সমস্ত প্রাচীন বাড়ির দেওয়ালে অলিখিতভাবে লেখা থাকে। এহেন মুখার্জি বাড়ি এখানকার জগদীশ ধর নামক দুর্দণ্ড প্রতাপ এক প্রমোটার কিনবে বলে ঠিক করেছে। মুখার্জিদের সঙ্গে প্রায় 1 বছর দর কষাকষি করার পর দুজনেরই মধ্যস্থ এক দামে বাড়ি বিক্রির কথা ঠিক হয়েছে। জগদীশ সেই বাড়ি ভেঙে ফেলে তৈরি করবে বিশাল বড় অ্যাপার্টমেন্ট। মুখার্জিদের 3 ভাইকে 3টে ফ্ল্যাট, রামমোহনবাবুকে একটা ফ্ল্যাট এবং কিছু টাকা নগদ দেওয়া হবে, এমন চুক্তিও হয়েছে।
সেই মুখার্জি বাড়িতে আজকে এই বাড়ির জিনিসপত্র নিচে নামিয়ে উঠোনে জড়ো করা হচ্ছে। রামমোহনবাবু নিজে উপস্থিত থেকে তার অত্যন্ত প্রিয় এই বাড়ির অনেক অ্যান্টিক জড়ো করছেন, সেগুলোকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাবেন বলে। অত্যন্ত হাস্যকর যুক্তি, কারণ আজকালকার দিনের যত বড়ই ফ্ল্যাট হোক না কেন, এই এত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে আসা গ্র্যান্ডফাদার ক্লক অথবা সেগুন কাঠের পালিশ করা সোফা অথবা ভারী মোমবাতি দানি কোনোটাই সেখানে মানানসই নয়, কিংবা জায়গায় কুলোবে বলেও মনে হয় না। এই ব্যাপারটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি তাকে কুলাঙ্গার, ছাগল ইত্যাদি নানা উপমায় ভূষিত করে নিরস্ত্র হন। এখন লোক দিয়ে সেই সব জিনিসপত্র নামিয়ে উঠোনে জড়ো করানোর কাজ চলছে। বিহারি, ওটা আমার দাদুর বাবার অয়েল পেন্টিং। হ্যাঁ, ও কি করতে হে তুম? সাবধানে সাবধানে, খুব সাবধানে। ওটা আমি আমার ঘরের দেওয়ালে টাঙায় রাখবো। তুমি তো দেখছি ও ছবি চটায় দিচ্ছ। কি হচ্ছেটা কি? হ্যাঁ, অকর্মান্যে দেশটা ভরে গেল। কবি লিখেছিলেন কর্তার ভূত, ধরেও না ছাড়েও না। রামমোহনবাবুর হয়েছে সেই দশা। ৭৫ বছর বয়সে এসেও এত কিছু দেখেও তিনি এই বাড়ি আর এই বাড়ির জিনিসপত্রের প্রতি যে মায়া, সেটা ত্যাগ করতে পারছেন না। এই সমস্ত পুরনো জিনিস অত্যন্ত মূল্যবান হলেও বহু বছরের অযত্নে সেগুলোর অনেকটা পরিমাণ ক্ষতি হয়ে গেছে। এই খেতে না পাওয়া কঙ্কালসার চেহারা দু চারটে দেখলে এগুলোকে নামতে গিয়ে যদি কোথাও ধাক্কা টাক্কা লাগিয়ে ফেলে, এগুলোর বিশেষ কোনো ক্ষতি হবে না। তার কথাবার্তায় আর লাঠি নাড়ায় এমন একটা ভাব প্রকাশ পাচ্ছে যেন এতদিন এগুলো সব ঠিকই ছিল, এদের নামাতে গিয়ে ঠোকাঠুকি লাগছে, তাতেই বুঝি সব খারাপ হয়ে যাচ্ছে। এই সব কিছুর মধ্যেই রামমোহনবাবু কেমন যেন একটু ভাবুক হয়ে পড়লেন। আর মনে পড়ে গেল ছোটবেলায় তখন এই বাড়িতে এতটা দুর্দশা হয়নি। তখনও প্রতি বছর ঘটা করে দুর্গাপূজা হতো। তার বাবার মোটামুটি মধ্যবয়স পর্যন্ত, অর্থাৎ যখন রামমোহনবাবুর বয়স ওই ১৬-১৭, তখনও পর্যন্ত এই বাড়িতে দুর্গাপুজো হয়েছে। সে এক এলাহি আয়োজন। ৪ দিন যাবৎ গ্রামের সব লোকের রান্না বন্ধ থাকত। ষষ্ঠীর দিন বোধন থেকে দশমীর দিন বিসর্জন পর্যন্ত নানা রকম অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ অংশগ্রহণ করত। মুখার্জি বাড়ির দুর্গাপুজো দেখতে ৪ মাইল দূরের গ্রাম থেকেও লোকজন আসত। এ সময় রামমোহনবাবুর তার মায়ের কথা খুব মনে পড়ে। তার মাকে দেখেছেন ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত একটা মানুষ কি অক্লান্ত পরিশ্রম করতে পারে, কোনো রকম প্রত্যাশা ছাড়া, শুধুমাত্র গোটা পরিবারটাকে একসঙ্গে ধরে রাখার জন্য আর মুখার্জি বাড়ির গরিমাটা বজায় রাখার জন্য। একটা মানুষ সারা জীবন মুখ বুজে পরিশ্রম সহ্য করে গেল। দুর্গাপুজোর সময় যখন কবি গানের আসর বসত, তখন হরপ্রসাদ কবিয়ালের দল, যারা বংশ পরম্পরায় এই বাড়িতে কবি গান করত, তারা একটা বিশেষ পালা আয়োজন করত। রামমোহনবাবুর কিছু কথা আজও মনে পড়ে। প্রখ্যাত কবিয়াল হরপ্রসাদ নিজে সেই পদগুলো রচনা করেছিল। হরপ্রসাদ ওই গ্রামেরই লোক। মুখার্জিদের এই গ্রামের সাধারণ মানুষের জনজীবনে অবদান রেখে বাড়ির গরিমা নিয়ে বিশেষ কিছু পূর্বপুরুষের নাম দিয়ে বিশেষ এক গান তার কবি গানের আসরের শেষে সে নিজে পেশ করত। আহা, কোথায় গেল সেসব দিন? সে বাড়ির আজকে এই দুর্দশা। নিজেকে কুলাঙ্গার মনে হয়। শেষ পর্যন্ত কিনা বাড়িটাকেও রক্ষা করতে পারলাম না। পূর্বপুরুষের স্মৃতি বিচরিত বসত বাড়িখানা বিক্রির পথে চলেছে। সব ব্যস্ততার মধ্যেও বৃদ্ধ রামমোহনের চোখের কোণায় জল ভরে ওঠে সবার অলক্ষ্যে। তবে মানুষটা সত্যিই এই সব কিছুকে আগলাতে চেয়েছিল। স্বাদ আর সান্নিধ্য কোনোটাই খুব একটা মেলে না। এখনো তার ব্যতিক্রম হয়নি। আরে আসুন আসুন আসুন, একটু দেখে আসুন। আসলে বুঝতেই তো পারছেন, হেরিটেজ কবেকার সব বাড়ি। এই দেখুন দেখুন দেখুন। কথাগুলো বলতে বলতে মধ্য ৪০-এর মাথায় প্রশস্ত টাক ও বড় একখানা ভুঁড়ি নিয়ে এক ভদ্রলোক
মুখার্জি বাড়ির প্রধান ফটক দিয়ে বাড়ির ভেতর ঢুকলেন। লোকটার পরনে হাতির গায়ের রঙের সাফারি স্যুট, মাথায় চকচকে টাকের দুপাশে কয়েক গাছা কুচকুচে কালো চুল, চোখে সোনালি রঙের চশমা, সাফারি জামাটার বাইরে দিয়ে 3-4টে ভারী সোনার হার ঝুলছে, পায়ে পামশু, হাতে সোনালি রঙের দামি ঘড়ি। লোকটা পেছনে আরও কতগুলো লোককে নিয়ে বাড়ির সীমানার মধ্যে ঢুকলেন। তার পেছনে অনেকটা কঙ্কালসার চেহারার লোক। দুটো গাড়িকে নির্দেশ দিয়ে মুখার্জি বাড়ির ভেতর বাগানে ঢোকাচ্ছে। হুলো, আরে হুলো, তাড়াতাড়ি আয়, কোন কোন ঘরগুলো খোলা আছে একটু দেখা। এই তো জগুদা, আসছি। জগদীশ ধর তার অ্যাসিস্ট্যান্ট কাম চামচা হুলো অর্থাৎ হরনাথ দাসকে নিয়ে বাড়ির ভেতর এলো। মুখার্জি বাড়ির লোকেদের আপাতত সেই ভাড়ার ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত এই বাড়ি অ্যাপার্টমেন্ট পরিবর্তিত না হয় ততদিন পর্যন্ত মুখার্জিরা ওখানেই থাকবে। মুখার্জিকে এসে বলেছে 1 বছরের মধ্যে গোটা জায়গাটার নাকি চেহারাই বদলে যাবে। তখন এই জায়গাটার মাটির দাম কোটি টাকা হবে। ততদিন পর্যন্ত একটু কষ্টে সৃষ্টে ভাড়া বাড়িতে দিন কাটাতে হবে। তারপর নিজের বাড়ির জায়গাতেই নিজের ফ্ল্যাট পেয়ে যাবেন মুখার্জিরা। বুড়ো রামমোহনের ভীত আর মাটির প্রতি টানের কথা বুঝতে পেরে এরকম কথাবার্তা তাকে সান্ত্বনা দিয়েছে। মুখার্জির আসল মাটির নাকি কোনো পরিবর্তন হবে না, শুধু এত বছরের পুরনো যে ভাঙাচোরা বাড়িতে তারা থাকতো সেই বাড়ির জায়গায় আধুনিক ঝকঝকে ফ্ল্যাট পাবে তারা। তবে মুখার্জিকে যে কথা জানায়নি সেটা হলো সেই এলাকার বাইরে এরকম 20-25টা বাড়ি বহু বছর ধরে নিয়ে রেখে দিয়েছে অ্যাপার্টমেন্ট বানানোর নাম করে। যতদিন পর্যন্ত না বাড়ি হচ্ছে ততদিন পর্যন্ত বাড়িওয়ালা ভাড়া গোনা চলবে। তার সাথে সাথে যে বাড়িতে অ্যাপার্টমেন্ট বানাবে সেই বাড়িটা দখল করে তাতে আবার অন্য ভাড়াটে এনে সেই টাকাটা নিজের পকেটে ঢুকবে। ব্যবসাটা নতুন কিছু নয়, শুধু এপারের পাখিকে ওপারের পাখির ঠিকানা না জানালে কোনো সমস্যা নেই। এটা অত্যন্ত ঘুঘুভাবেই করে সে। যেমন মুখার্জিদের রেখেছে এখান থেকে 25 কিলোমিটার দূরে একটা ফ্ল্যাটে। এরপরেও যদি কোনোভাবে তার আসল জায়গার খোঁজ নিয়ে নেয় তখন একটা কিছু বানিয়ে বলে দেওয়া যাবে। এভাবেই খাসা ব্যবসা চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথম কয়েক বছর কনস্ট্রাকশনসের লোক পাওয়া যাচ্ছে না, মিউনিসিপ্যালিটির পারমিশন পাওয়া যাচ্ছে না, ইত্যাদি নানা রকম অজুহাতে কাজ চলে যায়। তারপর বাড়িওয়ালা যখন একসঙ্গে পুলিশে ঝামেলা করে তখন কনস্ট্রাকশনের জন্য হাত লাগাতেই হয়। এই বাড়িটাও নেশার বাইরে থেকে নয়, ওই দিন 15 মাত্র পড়েছিল। বাড়ি নেওয়ার কথা চলছে 4 মাস আগে থেকে। তখন থেকে সেই ভাড়াটিয়ার খোঁজ করেছি। যাদেরকে নিয়ে এসে বর্তমানে বাড়িতে ঢুকছে তারা বেশ হাসালো। অনেকজন সঙ্গীকে নাকচ করতে করতে শেষে অনিরুদ্ধ ঘোষ নামক মাছটাকে বড়শিতে গিঁথেছে সে। এই যে মিস্টার ঘোষ, এই বাড়িতেই আপনাদের থাকার ব্যবস্থা করেছি। হ্যাঁ, মিস্টার অনিরুদ্ধ ঘোষ একজন ব্যবসায়ী মানুষ। এখানে কিছুদিন থাকার প্রয়োজন পড়বে। তার পরিবার কলকাতাতেই থাকে। তার কোম্পানির একটা আউটলেট এখানে হবে। নিজেই তিনি সেটা তদারকি করবেন, তাই এখানে থাকার জন্য একটা জায়গার দরকার পড়েছে। অত দূর থেকে প্রতিদিন যাতায়াত করা তো আর সম্ভব নয়, আর কলকাতা থেকে ব্যবসার কাজের জন্য পুরোপুরি পরিবারকে তুলে আনাও সম্ভব নয়। ছেলে এবছর মাধ্যমিক দেবে। স্ত্রীরও শরীর খুব একটা ভালো নয়, সে চিরকালই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে, দুর্বল প্রকৃতির মানুষ। তাই জন্য আগামী কয়েক মাস এই বাড়িতে থেকেই সব কাজকর্ম দেখাশোনা করবে বলে ঠিক করেছে অনিরুদ্ধ। তার চেনাশোনা একজন মানুষের দ্বারাই এই প্রমোটারের সঙ্গে আলাপ। সানগ্লাসটা খোলার পর ভুরু দুটো কুঁচকে গেল। বাড়িটা চারিদিকে জরিপ করে নিতে চেষ্টা করলো অনিরুদ্ধ। মিস্টার ধর, এই বাড়িটা কি থাকার মতো মনে হচ্ছে? মানে এত পুরনো বাড়ি, বুঝতেই পারছেন তো? কি বলছেন কি মশাই? এই বাড়িতে থাকা কি আর চারটিখানি কথা নাকি? এটা হচ্ছে এখানকার মুখার্জি বাড়ি। আপনি নাম করলে চিনবে না এমন কোনো লোক এখানে নেই। এটা আসলে এক ধরনের জমিদার বাড়িও ভাবতে পারেন। কোন মুখার্জিদের অবস্থা খুব একটা ভালো নয়, তাই বাড়ি মেনটেন করতে পারছিল না, আর সেই জন্যই তো আমাকে দিয়ে দিল ফ্ল্যাট করবে বলে। এই অঞ্চলে যত বড় বড় কনস্ট্রাকশন দেখছেন, আর বলি সবই আমার করা। এই বাড়িটাও দেখবেন 1 বছর পরই একটা বিশাল অ্যাপার্টমেন্টে পরিণত হয়েছে। আমার সব কিছু ঠিকঠাক করা পর্যন্ত এই বাড়িটা শুধু শুধু পড়ে থাকবে কেন? আর সত্যি কথা বলতে যাকে তাকে এই জায়গা তো আর আনা যায় না।
এ বাড়িতে শুধুমাত্র মুখার্জিদের দামি দামি জিনিস আছে তা নয়, আমাদের এই অঞ্চলে একটা ইতিহাস এই বাড়ির সঙ্গে জড়িত। যাকে তাকে রাখলে কে কি ক্ষতি করে দেবে, সব দামি সাক্ষ্য কোথায় চলে যাবে, কে চুরি করে নেবে তা তো আর বলা যায় না, বুঝলেন কি না? তাই জন্যই তো কোনো লোককে আমি বাড়িতে থাকতে দিতে রাজি নই। বরাত জোরে এই সময় দেখলাম আপনারাও একটা বাড়ির দরকার, সেই জন্য আপনাকে এই জায়গায় নিয়ে এলাম। এ বড় পবিত্র বাড়ি, দুর্গাপুজো হতো, কোনো খারাপ কিছু নেই। অনিরুদ্ধর মতো লোকজনেরা নিজেদেরকে বড়, ভালো ইত্যাদি শুনতে যে খুব পছন্দ করে এ কথা এই শ্রেণীর লোকেদের খুব ভালো করে জানা থাকে। বিভিন্ন রকম চাটুলতাপূর্ণ কথাবার্তা বলে কিভাবে টাকা পয়সাওয়ালা লোকেদের হাতে রাখতে হয় তা এদের চেয়ে ভালো বোধহয় সমাজের আর কোনো শ্রেণীর লোকেরা জানে না। দেখুন মিস্টার ঘোষ, স্পেশালি আজকে আপনাকে এখানে নিয়ে এসেছি 1 ঘন্টা হাতে সময় এসেছি, তার কারণ এই বাড়িটা একটুখানি আপনাকে ঘুরিয়ে দেখাবো বলে। আরে বললাম না, এগুলো এক একটা যাকে বলে ইতিহাসের ডিপো। এই দেখুন না, এই এক সময় এখানে কেয়ারি করা বাগান, কি সুন্দর ফোয়ারা, কি না ছিল বলুন। আস্তে আস্তে অযত্নে সব নষ্ট হয়ে গিয়েছে। আর এখন মুখার্জিদের যে 3টে রয়েছে সব কটা কুলাঙ্গার, কেউ কোনো রোজগার করে না, বুড়ো বাপের ঘাড়ে বসে বসে শুধু খায়। ওদের দ্বারা এই বাড়ি মেনটেন করা সম্ভব নয়। যাকে ওসব কথা ছাড়ুন, আসুন আসুন ভেতরে আসুন, একটু আপনাকে ঘুরিয়ে দেখায়। ও হ্যাঁ, ভালো কথা, আপনাদের জন্য নিচের তলার ব্যবস্থাটা করে রেখেছে। হ্যাঁ, আসলে উপরতলাটা খুব একটা ভালো অবস্থায় নেই, খুবই খারাপ বলতে পারে। ওখানে আপনাকে থাকতে দিতে পারবো না। নিচের তলায় 3টে ঘর খুলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এখানে কয়েক মাস আগে পর্যন্ত ওরা থাকতো, এখন কয়েকদিন বন্ধ ছিল তো, তাই জন্য আমি লোক লাগিয়ে পরিষ্কার করে রেখেছি। আপনি ওতেই থাকতে পারবেন। হ্যাঁ, ভালো কথা, আপনার খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত? না না, ওই নিয়ে আপনি ভাববেন না। আমি আমার বাড়ির পুরনো আমলের চাকরকে আনিয়ে দেব। আজকে এই প্রথম আসছি জায়গাটা একটু দেখব বলে, তাই একা এসছি। আমি কালকেই আনিয়ে দেব, সে আমার সঙ্গে এখানে থাকবে, আমার সব কাজকর্ম করবে। না না, আপনি যদি বলেন আমি রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা এসবের জন্য লোক দিতে পারি, কোনো সমস্যা হবে না। না না, ওই সবের দরকার নেই কোনো। আমি যখনই বাড়ির বাইরে গিয়ে কোথাও থাকি তখন রতনী আমার সঙ্গে গিয়ে থাকে, ওই আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বিশ্বস্ত লোক থাকাই ভালো। অনিরুদ্ধকে সঙ্গে নিয়ে সে একতলার প্রত্যেকটা ঘর দেখিয়ে দিল। প্রথম ঘরটা, যেটায় রামমোহন মুখার্জি এই কয়েক মাস আগে পর্যন্ত থেকে গেছে, সেই ঘরটা এখন সম্পূর্ণ অপরিচিত। এই বাড়ি এবং এই পরিবারের সঙ্গে কোনো রকম সম্পর্কবিহীন অনিরুদ্ধ অধিকার করবে। ঘরের দেওয়ালটায় কালীঘাটের মা কালীর যে পটের চিত্রটা আছে, ঘরের বাইরেটায় যে বাতাবি লেবুর গাছটা আছে, সিঁড়ি দিয়ে নেমে গিয়ে ডান দিকে গত বছর বসানো লাল লঙ্কা ধরা গাছগুলোয় যে আবেগটা আছে, অনিরুদ্ধ এগুলো বুঝবে না। অনিরুদ্ধকে ওই ঘরটা দেখানোর পর পাশের 2টো ঘরও দেখালো ধর। অনিরুদ্ধ বলল, ঠিক আছে ঠিক আছে মিস্টার ধর, আর আমার অন্য কিছু লাগবে না। একা মানুষ থাকবো, 3খানা ঘর খুলে দিয়েছেন, এটাই যথেষ্ট। বাড়িটার কন্ডিশন তো দেখছি খুবই খারাপ, তবে বিশাল আর এক সময় যে সত্যি এ বাড়ি অনেক পুরনো কিছু বহন করতো তা বোঝাই যাচ্ছে। ওপরের তলায় সিঁড়ি দিয়ে একটুখানি উঠে তারপর আর নিয়ে যেতে সাহস পেল না ধর। মিস্টার ঘোষ, ওপরে তলাটা আর উঠবেন না, ওরা নিজেরাও খুব একটা উপরে যেত না। উপরে 2টো ঘরে নাকি ছাদ ভেঙে গিয়েছে, এগুলো অনেক দিন হলো ওরা টাকা পয়সার অভাবে সারাতে পারেনি। দেখছেন না, উপরটা বেশিরভাগটাই নোংরা, আপনি যাবেন না বলে আমি আর পরিষ্কার করাইনি। পায়রা চামচিকে এদের বিস্তার এবং ডানা ঝাপটানোর শব্দ শুনে অনিরুদ্ধ বুঝতে পেরেছিল ওপরের তলাতে মানুষের পা খুব একটা পড়ে না। তাই জন্য সেও ধরের কথায় সুর মিলিয়ে বলল, ঠিক আছে, আমার ওপরের তলায় যাওয়ার প্রয়োজন পড়বে না, ও যেমন আছে থাক। এমনিও জায়গায় জায়গায় বট অশ্বত্থের ঝুড়ি নেমেছে, ওপরের তলায় গিয়ে আর কাজ নেই। তারপর সাকরেতকে সঙ্গে নিয়ে নিচের তলায় পৌঁছানোর পর ধর বলল, মিস্টার ঘোষ, তাহলে আজ থেকে আপনি থাকছেন তো? না না, আজকে আমি বাড়ি ফিরে যাব, বললাম না কালকে। যাকে সঙ্গে করে নিয়ে আসবো ওকে নিয়ে এসে একেবারে কালকে থেকে থাকতে শুরু করব। ও হ্যাঁ, ভালো কথা, আপনার এই প্রথম মাসের চেকটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আপনি দেখে নিন।
আপনি 1 মাসের অ্যাডভান্স দিতে বলেছিলেন তো, ওটাও সঙ্গে দেওয়া আছে। বিকশিত দন্তে নির্লজ্জের মতো হাতখানি বাড়িয়ে টক করে চেকটা হাতে তুলে নিল ধর। তারপর বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কালকে একবারে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। আমিও মাঝে মাঝে আসবো। ওকে তাহলে ঠিক আছে। ভালো কথা, একটু বলে দেবেন আপনারা কালকে কখন আসবেন, তাহলে সেই সময় এসে চাবি দিয়ে ঘর খুলিয়ে দেবো। তাহলে আজ চলি, কেমন? হ্যাঁ, আমিও এবার বেরোই। বেরোনোর আগে ওপর থেকে একটা ঠক ঠক আওয়াজ কানে ভেসে এলো অনিরুদ্ধর। অচিরেই ঠান্ডা বাতাস বয়ে গেল পাশ কাটিয়ে। অনিরুদ্ধ কিঞ্চিত কেঁপে উঠল। মনকে দৃঢ় করে সে বেরোনোর পথে পা বাড়াল। এই যে ঘোষবাবু, আসুন। আমাকে ধরদা বলে দিয়েছে আপনাদের সব বন্দোবস্ত করে তবে এখান থেকে যেতে। আপনাদের কোনো চিন্তা নেই, আমার ফোন নাম্বারটা রেখে দিন। দিবা রাত্র যখনই কোনো অসুবিধা বোধ করবেন তখনই শুধু আমাকে একবার ফোন করে দেবেন, আমি যে কোনো সময় চলে আসবো। হ্যাঁ। এরকম বলতে বলতে অনিরুদ্ধ ঘোষ ও তার সাথে রোগা মতো একজন লোককে নিয়ে মুখার্জির বাড়ির গেট খুলে ভেতরে ঢুকল জগদীশ ধরের চামচা। পরের দিন কথা মতো অনিরুদ্ধ তার চাকরকে সঙ্গে নিয়ে মুখার্জি বাড়িতে স্থায়ীভাবে থাকার জন্য চলে আসে। রতন, তুই একটু দেখে নে, সুযোগ সুবিধে মতো সব কিছু বুঝে নে, ঠিক আছে? অনিরুদ্ধর সঙ্গে আসা রোগা মতো লোকটি বলে, যে আগে বাবু। এই রোগা মতো লোকটি অর্থাৎ অনিরুদ্ধর খাস চাকর রতন অত্যন্ত বিশ্বাসী। প্রায় 20 বছর ধরে অনিরুদ্ধর সঙ্গে জায়গায় জায়গায় ঘুরে প্রায় তার একরকমের ছায়া সঙ্গী হয়ে গেছে। জগদীশের চামচা নিচের যে 3টে ঘর দিয়েছে, সেই 3টে ঘরের একটাকেই রান্নাঘর হিসেবে ব্যবহার করার জন্য পরামর্শ দিল। সেখানে গ্যাস ওভেন এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে। মুখার্জিদের যেটা আসল রান্নাঘর ছিল সেটা তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। এই ঘরটাই নতুন করে বন্দোবস্ত করা হয়েছে। এই যে ভাই, এইখানটায় রান্না বান্না করুন, আমি আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আসার পথে দেখেই তো নিলে, বাজার সামনেই, যা লাগবে ওখান থেকেই সব কেনাকাটা করে নিও। আশা করি তেমন কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। রতন মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর থাকার ঘর দুটো দেখিয়ে দিয়ে চামচা অনিরুদ্ধর সঙ্গে দেখা করে বলে, ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে আসি। আমি তো বলেই রাখলাম, যে কোনো সময় যে কোনো অসুবিধায় আমাকে শুধু একবার ফোন করবেন, আমি চলে আসব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হলে তোমাকে ফোন করে জানাবো। এরপর চামচা চলে যায়। অনিরুদ্ধ রতনকে ডেকে বলে, কাল থেকে এখানে 2বার যাতায়াত হয়ে গেল, আমি একটু মুখ হাত পা ধুয়ে নিই। তুই একটু পড়া করে আদা দিয়ে চা কর তো, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। হ্যাঁ বাবু, এক্ষুনি চা বসাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই হাত পা ধুয়ে অনিরুদ্ধ ঘরের মধ্যে এসে দেখল রতন চা বিস্কুট নিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছে। বাড়িটা ভাঙাচোরা হলেও ব্যবস্থার কোনো অভাব নেই। যে ঘরটায় অনিরুদ্ধ এসে থাকবে সেই ঘরটার মাঝখানে একটা বড় খাট রয়েছে। এই বাড়িতে যারা থাকতো অনিরুদ্ধ শুনেছিল তারা নাকি অনেক জিনিসপত্র নিয়ে চলে গেছে। এই ঘরটায় অনেক কিছুই কিন্তু এখনও রয়েছে, যেমন এই খাটটা, মিশমিশে কালো মেহগিনি কাঠের উঁচু পালঙ্ক যাকে বলে। কিছুটা দূরে একটা রাইটিং টেবিল রয়েছে, এটার ওপরেই রতন চা বিস্কুটের ট্রে রেখে গেছে। ঘরের চারপাশটায় আলগা নজরে চোখ বোলাতে বোলাতে চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তি বোধ করে অনিরুদ্ধ। খাসা বাড়ি বটে একখানা। আজকালকার দিনে এইরকম বাড়ি অনেক খুঁজলেও পাওয়া খুব মুশকিল। ইস, যদি এটাকে এইভাবেই সংরক্ষণ করে দেওয়া যেত, সারানো যেত, তাহলে জানি না কি ভালো হতো। এই দুটো আসবাব ছাড়াও ঘরের একপাশে একটা আরাম করে বসার মতো ছোট্ট সোফা আছে। বাকি বোঝা যাচ্ছে দেওয়ালে বেশ কয়েকটা জায়গায় ছবি টবি কিছু লাগানো ছিল, সেগুলো আপাতত খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। দেওয়ালের সেই জায়গাগুলোয়
আশেপাশের থেকে রঙের একটা তফাৎ বোঝা যাচ্ছে। চা শেষ করে অনিরুদ্ধ ঘর থেকে বেরিয়ে একটু আশপাশটা ঘুরে দেখতে থাকে। রান্নাঘরের দিক থেকে ঠুং ঠুং করে আওয়াজ আসছে। রতন এখনই রান্নার কাজ শুরু করে দিয়েছে। অবশ্য অনিরুদ্ধ তাকে বলেই এসেছিল যে এখানে দুপুরবেলাটাই একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে প্লট দেখতে যাবে। অবশ্য প্লট না বলে কনস্ট্রাকশন বললেও ভুল হবে না। অনেকদিন আগেই আউটলেটের প্লট কেনা হয়ে গেছে এই জায়গায়। তারপর বাবার শরীর খারাপ, নিজের শরীর খারাপ, এইসব করে একটা বছর কাজ আটকে ছিল। দিন 15 আগে থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। সেখানটাই দেখতে যাবে অনিরুদ্ধ। তাই জন্য রতনকে একটু আগে রান্না করে দিতে বলেছিল। গতকাল রাতেও অনেকগুলো কোটেশন বানিয়ে শুতে রাত হয়ে গিয়েছিল। দুপুরবেলা আজকে তাই একটু ঘুমিয়ে নেবে ঠিক করেছে সে। অনিরুদ্ধ বাড়ির মধ্যে বাগানটাতে একটু ঘোরাঘুরি করল। অযত্নে খুব একটা সুন্দর ফুলের গাছ রয়েছে তা নয়। বাগানের পেছন দিকটায় বড় একটা আম গাছ, একটা শিরীষ গাছ আর একটা স্থলপদ্মের গাছ রয়েছে। ওদিকটায় গিয়ে অপূর্ব সুন্দর ফুটে থাকা স্থলপদ্মের দিকে তাকিয়ে বিভোর হয়ে গেল। সে শুনেছে সকালে যখন প্রথম ফুলটা ফোটে তখন রোদ অনেক কম থাকে, তখন এটার রং হয় ধবধবে সাদা। তারপর রোদের আলো আস্তে আস্তে বাড়তে থাকলে এটার রং এখন যেমন হয়ে আছে তেমন গাঢ় দুধে আলতা হয়ে যায়। কি সুন্দর! এত অযত্নে এত দীর্ঘদিন ধরে সব কিছু পড়ে আছে। কোনো মানুষ থাকলে হয়তো শুধু জীর্ণতাটাই দেখত, কিন্তু প্রকৃতি এই ধ্বংসের মধ্যেও সৃষ্টি আনন্দ পেতে আছে, সৌন্দর্য ছড়াচ্ছে চারিদিকে। অনিরুদ্ধ এমনিতে ব্যবসায়ী, কবিতা, প্রকৃতি, প্রেম এসব তার কাজ নয়। তবে তার মধ্যে এসবের প্রতি একটা গভীর টান আছে। সেসবের মধ্যে অনেকটা পরিমাণে বিভোর হয়েছিল সে। এমন সময় পেছন থেকে ডাক এলো। খাবার হয়ে গেছে বাবু, আপনি চান করে নিন, আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি, তারপর একটু ঘুমিয়ে নেবেন, ও বেলা তো আবার কাজে যাবেন। কথাগুলোতে সম্বিত ফিরে পেল অনিরুদ্ধ। বলল, হ্যাঁ, আমি চান করে নিচ্ছি। বাবা, এত তাড়াতাড়ি সব করেও ফেললি? আজকে তো বেশি কিছু করতে পারিনি কর্তা, ভাত, ডিমের ঝোল, বেগুন ভাজা আর চাটনি, বেশি কিছু তো নেই ও ঘরে। আমি ও বেলা গিয়ে বাজার করে আনবো, তারপর আপনাকে ভালো মন্দ খাওয়াতে পারবো। না না, ঠিক আছে ঠিক আছে, ওই ঢের। তুই এর মধ্যে এত রান্না করে ফেললি, কটা হাত বললো তোর? দন্ত বিকশিত একটা হাসি দিয়ে লজ্জার ভাব প্রকাশ করে রতন রান্নাঘরে চলে গেল। অনিরুদ্ধ চান করে এসে খেতে বসল। রান্নাঘরের মধ্যেই খেতে দিয়েছে রতন। অনিরুদ্ধর মেঝেতে বসে খাবার অভ্যেস নেই, কিন্তু এখানে আপাতত টেবিল চেয়ারের বন্দোবস্ত নেই। সে রতনকে বলল, এখানে একটা টেবিল চেয়ার পাতার ব্যবস্থা করতো, এইভাবে খেতে পারবো না। এখন তো একটু দেখতে হবে বাবু, এই বেলাটা একটু কষ্ট করে খেয়ে নিন, রাত্রির মধ্যে আমি ব্যবস্থা করে দেব। ঠিকই বলেছে রতন। এখন কোথায় চেয়ার টেবিল জোগাড় করবে? ও বেচারা সকাল থেকে একটানা অনেক কাজ করে যাচ্ছে। এখন একটু কষ্ট করে খেয়ে নেওয়া যাক, বিকেলের মধ্যে একটা ব্যবস্থা নিশ্চয়ই করা যাবে। অনিরুদ্ধ বলল, তুইও বসে যা, শুধু শুধু বসে থাকবি কেন? রতন জিভ কেটে ঘাটটাকে একবার বাঁ দিকে একবার ডান দিকে করে বলল, আপনার যদি কিছু লাগে বাবু, আমি বসে গেলে কি এঁটো হাতে দেব? আপনি খেয়ে নিন, তারপরেই আমি খাবো। অনিরুদ্ধ জানে তার খাওয়া না হলে রতন খাবে না। আগেও এই নিয়ে ওর সাথে অনেক কথা হয়েছে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। ও কোনোদিনই একসাথে খেতে বসে না। অনিরুদ্ধ খেয়ে দিয়ে শুয়ে পড়ল। বিকেলবেলা উঠে অনিরুদ্ধ কনস্ট্রাকশনের কাজ দেখতে তাড়াতাড়ি বেরিয়ে গেল। সূর্য ডুবে গেলে এসব কাজ আর করা যাবে না। কাল আবার তাকে আর একটা কাজে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। অনিরুদ্ধ যাওয়ার পর রতন একটু বাজার করতে বেরোলো। জায়গাটা বেশ ভালো। কলকাতায় একটানা থাকতে যাদের অভ্যেস তারা বুঝতে পারবে এই আধা গ্রাম আধা শহর বিশিষ্ট জায়গাগুলোর একটা আলাদা রকম প্রাণ রয়েছে। শহরের থেকে খুব বেশি দূরে একদম এঁদো অবস্থায় তাও নয়, আবার গাছপালা, কুকুর এসব যথেষ্ট পরিমাণেই রয়েছে।
রতন তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসে একটু খুঁজে দেখতে লাগলো একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা যায় কিনা। নিচের তলার যে ঘরগুলো খোলা রয়েছে তার মধ্যে একটাতে তার বাবু থাকবে, পাশে আর একটা একটু ছোট যে ঘরটা খোলা আছে সেটাই রতন থাকবে। এই ঘরটায় খাট নেই, সম্ভবত যেটা ছিল সেটা বাড়িওয়ালারা নিয়ে চলে গেছে। ওরা অবশ্য গাড়িতে করে একটা মোড়া খাট নিয়ে এসেছিল, যদি দরকার লাগে কোথাও পাততে হবে এই ভেবে। সেটা এই ঘরে পেতে ফেলল রতন। তারপর নিচের তলাতে একটু ঘোরাঘুরি করে কোনো চেয়ার টেবিল না পেয়ে ভাবল একবার ওপরের তলায় যাবে, ওখানে একটু খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই পাওয়া যাবে। ওপরের তলায় যেতে যথেষ্ট বেগ পেতে হলো রতনকে। বহুদিন যে এ বাড়িতে ওপরের মহলে কেউ ওঠে না তা বোঝা যাচ্ছে। সিঁড়িটা পাকা, কিন্তু তাতে পুরো ধুলোর আস্তরণ। রতন ওপরে উঠতে গিয়েই দেখল সেই ধুলোর আস্তরণওয়ালা সিঁড়ির ওপর একটা মানুষের স্পষ্ট উঠে যাওয়ার ছাপ। একটাই মানুষের দুটো পা একটা করে সিঁড়িতে একবার করে দাঁড়িয়েছে, ঠিক যেমন কোনো বয়স্ক মানুষ সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় একটা সিঁড়িতে দুবার করে পা দিয়ে ওপরে ওঠেন, অনেকটা তেমন। রতন ওপরে আস্তে আস্তে উঠতে থাকলো। সন্ধে হয়ে এসেছে। সিঁড়িতে ওঠার আগেই দরজার বাইরে যে সুইচ ছিল তা টিপে দেখা গেল কোনো লাভ নেই। সম্ভবত ওপরের তলাতে আলোর বন্দোবস্ত নেই। রতন আস্তে আস্তে উঠতে গিয়ে চামচিকেদের দ্বারা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হল। সিঁড়িতে পায়ের আওয়াজ হতেই ওপরের তলা থেকে চিঁ চিঁ শব্দ করে এক রাশ কালো উড়ন্ত চামচিকের দল তার মাথার ওপর দিয়ে কানের পাশ দিয়ে প্রবল বেগে উড়ে বেরিয়ে গেল। রতনের ভারী অস্বস্তি বোধ হতে লাগলো। সে ছোটবেলা থেকে শুনেছে চামচিকিতে লাথি মারলে নাকি রোগ হয়। এই এত চামচিকে সিঁড়ি দিয়ে উড়ে নিচে নেমে গেল মানে ওপরের তলাতে যে কত রয়েছে। এখনো পর্যন্ত সে খানতিনেক চামচিকির লাথি তো খেয়েই ফেলল। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের তলায় এসে পৌঁছতে নাকে একটা ভ্যাপসা বিশ্রী গন্ধ লাগলো রতনের। বহুদিন যাবৎ আলো বাতাস না ঢোকা আর চামচিকে পায়রার বিষ্ঠার বিশ্রী পরিবেশ তৈরি হয়েছে ওপরের তলায়। নাকে হাত চাপা দিয়ে একটু দূর এগিয়ে এদিক ওদিক তাকিয়ে রতনের চোখে বিশেষ কিছু পড়ল না। পরপর সারিবদ্ধ অনেক ঘর। নিচের তলায় যে কটা ঘর আছে দেখে মনে হয় ওপরের তলায় তার চেয়ে একটু বেশিই আছে, কিন্তু প্রত্যেকটা ঘরের বাইরেই তালা ঝুলছে, মরচে ধরা পুরনো আমলের ভারী তালা। সোজা রাস্তা ধরে আরও কিছু দূর এগিয়ে গিয়ে রতন দেখতে পেল এক জায়গায় ডাঁই করা কিছু ভাঙা আসবাবপত্র জড়ো করা আছে। সেগুলোর ওপরে পুরনো আমলের ফুলদানি, বিভিন্ন কাঁচের মূর্তি ইত্যাদি রাখা। খুঁজে খুঁজে তার মধ্যে থেকে একটা নড়বড়ের টেবিল পাওয়া গেল। সেটা বের করতে মাথার ঘাম পায়ে পড়ে গেল রতনের। কিছুতেই যেন সেটা সরাতে পারে না। কোনো অদৃশ্য বাহুবলে কে যেন টেনে রেখেছে। কোনো ক্রমে সমস্ত শক্তি অপচয় করে সেটা নিয়ে সাবধানে নিচে এলো রতন। সন্ধে হয়ে গেছে। রান্নাঘরে টেবিলটা রেখে সে মনে মনে ভাবল টুলটা কিনে নিতে হবে। চেয়ারের বিশেষ বন্দোবস্ত এখান থেকে করা যাবে না। এখানে যা ভালো জিনিস ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে বাড়িওয়ালারা। ভাঙাচোরা কিছু জিনিস পড়ে আছে শুধু। ঘরগুলোর আলো জ্বেলে দিয়ে রান্নাঘরে এসে আলু কাটতে বসল রতন। বাজার থেকে মোটামুটি প্রয়োজনীয় জিনিস কিছুটা কিনে নিয়ে এসেছে। সে আলু কাটছিল এমন সময় ওপরের তলায় ভারী একটা কোনো আসবাব সরানোর ঘর ঘর আওয়াজ হলো। রতন চমকে গেল। বিকেলে যে ওপরে ঘুরে এলো তখন তো বেড়াল বা ভাম কিছু চোখে পড়েনি। অবশ্য বেড়াল বা ভামের পক্ষে ওই রকম ভারী জিনিসপত্র সরানো একটু মুশকিল। তাহলে এই রকম শব্দ কোত্থেকে এলো? কিছুক্ষণ কান খাড়া করে রইল রতন। না, আর কোনো শব্দ হয়নি। তাহলে কি মনের ভুল? তাই হবে। তা না হলে এই বাড়িতে চেয়ার টেবিল টেনে সরানোর মতো লোক কোথায়? আলু কাটতে কাটতে একটা গান গুনগুন করে গাইছিল রতন। হঠাৎ
কিছু একটা ভেঙে পড়ার হুড়মুড় শব্দ এলো ওপরের তলা থেকে। মনে হলো যেন কিছু একটা ভারী জিনিস পড়ে গেল। এবার রতন রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি একটা টর্চ হাতে নিয়ে ওপরের তলাটা দেখবার জন্য সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবার যথারীতি চামচিকের ঝটপটানি পেরিয়ে সেই গন্ধ আর প্রচণ্ড অন্ধকার জায়গায় এসে দাঁড়ালো রতন। আওয়াজটা ঠিক কোন জায়গাটা থেকে এলো বোঝা যাচ্ছে না। এদিক ওদিক দেখে কিছু বুঝতে পারল না রতন। এক গাদা ভাঙাচোরা জিনিস যেমন ছড়ানো ছিল তেমনই রয়েছে। বেড়াল, ইঁদুর কোনো কিছুই চোখে পড়ল না। তাহলে কি কোনো ঘরের মধ্যে থেকে আওয়াজটা হলো? সেটা যদি হয় তাহলে অবশ্য বোঝবার উপায় নেই, কারণ বুঝতে গেলে ঘরের তালা ভাঙতে হবে। আবার একটু এদিক ওদিক তাকাচ্ছিল রতন, এমন সময়, এই রতন, কোথায় গেলি? আমি এসে গেছি। বাবুর গলার আওয়াজ কানে এলো। বাবু এসে গেছে। তাড়াতাড়ি করে নিচের তলায় নেমে গেল রতন। কিরে, এই অন্ধকারে ওপরে উঠে কি করছিলি? ওপরের তলায় তো ওঠা যায় না, নোংরা। যারা এ বাড়িতে থাকতো তারা নিজেরাই কতকাল ওঠেনি। তুই ওপরে কি করছিলি, তাও আবার এই ভর সন্ধ্যেবেলা? আগে বাবু, ওই ও বেলা আপনি বললেন না একটা চেয়ার টেবিলের বন্দোবস্ত করতে, তো নিচের তলায় খুঁজে দেখলুম কোথাও কিছু নেই। আমি তাই বিকেলে একবার উপরের তলাতে গেলুম আর কি। ওখানে অনেক খোঁজাখুঁজি করে ওই মোটামুটি চালানোর মতন একটা টেবিল পেয়েছি, কিন্তু চেয়ার পাইনি। তাই ভাবলুম আপনাকে বলবো যে কালকে এখান থেকে একটা টুল কিনে আনি, প্লাস্টিকের ছোট টুল। এই ভেবে তারপর আমি রান্নাঘরে গিয়ে আলু কুটছি, হঠাৎ করে ওপর থেকে খুব জোরে শব্দ এলো। প্রথমে একবার হলো বটে আওয়াজটা, তারপর অনেকক্ষণ সব চুপচাপ। আমি তো একটু আগেই ওপর থেকে ঘুরে এলাম, বেড়াল ইঁদুর কিছুই তো চোখে পড়েনি। ভাবলাম বুঝি আমার মনের ভুল। তারপরও হঠাৎ এক্ষুনি কিছু একটা হুড়মুড় করে ভেঙে পড়বার আওয়াজ হলো। আমি তো চমকে গিয়ে তাই জন্য আপনার ঘর থেকে টর্চটা নিয়ে ওই ওপরের তলায় দেখতে গেলুম। আবার কি হলো রে বাবা, এমনিতেই ওপরের সব ঘর বন্ধ, এই বড় বড় লোহার তালা ঝুলছে। মাঝের যে জায়গাটা আছে ওই যেখান থেকে আমি টেবিলটা নিয়ে নিচে এলাম আর কি, ওইখানে তো দেখলাম জিনিস যেমন ছিল তেমনই আছে। সব ভাঙাচোরা মানধাতার আমলের জিনিসপত্র, ওই কিছু তো এদিক ওদিক হয়নি। ঠিক কি যে ভেঙে পড়লো ঠিক ঠাউর করতে পারছি না। ঘরগুলোর মধ্যে কিছু ভেঙে পড়েছে নাকি বলুন তো বাবু? অনিরুদ্ধ একটু হেসে বলল, ওরে হতভাগা, এ বাড়িতে আজ এখানে ভেঙে পড়ছে তো কাল ওখানে ভেঙে পড়ছে। যতদিন আছি ততদিন থাকার পরে আমরা নিজেরা যদি অক্ষত অবস্থায় ফিরতে পারি তাহলে সেই ঢের। শুনলুম নাকি এ বাড়ির ওপরের তলার অনেক কটা ঘরের ছাদ ভেঙে পড়েছে। তুই ওরকম ফুটফাট করে ওপরে উঠে যাসনি। কোন দিন দেখবো তোর ওপরে ছাদ ভেঙে পড়েছে আর তুই পড়ে আছিস। কোন ঘরের আবার কোথায় কি খসে পড়লো তারই আওয়াজ হয়েছে বোধ হয়। ছাড় ওইসব, একটু চা কর দেখি, মাথাটা ভীষণ ধরেছে আমার। অনিরুদ্ধ কথাগুলো হেসে বললেও তার বুকের ভেতরটা কেমন যেন আনচান করতে লাগলো। হুঁশ ফিরল রতনের শব্দে। এক্ষুনি বসাচ্ছি বাবু। সন্ধেবেলা চা খেয়ে অল্প কিছুক্ষণ নিজের ল্যাপটপে কাজকর্ম করল অনিরুদ্ধ। এই সময়টাতে রতন সব কিছু গুছিয়ে নিল। রাত তখন প্রায় 9টা বাজে। এমন সময় রতন অনিরুদ্ধর ঘরে এসে বলল, বাবু খাবার দি, সন্ধ্যাবেলা কটা তো মুড়ি খেয়েছেন, রাত হলো, চলে আসুন। আজকে বেশি কিছু করতে পারিনি, গরম গরম লুচি ভেজে দেব আর আলু ভাজা। অনিরুদ্ধ ল্যাপটপ বন্ধ করে খেতে চলে গেল। লুচি খেতে তার বড় ভালো লাগে। এর মধ্যে রতন সন্ধেবেলা বেরিয়ে টুল কিনে এনেছে। টুলে বসে টেবিলে গরম গরম লুচি খেয়ে বেশ তৃপ্তি বোধ করল অনিরুদ্ধ। খাওয়ার পর নিজের ঘরে এসে শুয়ে পড়ল। শোয়ার আগে একবার দেখে নিল রতনের ঘরটা। রতন তার সাথে বহু জায়গায় ঘুরেছে, তাই
তাকে নিয়ে নতুন করে চিন্তা করার কিছু নেই। রতন বেশ সুন্দর করে নিজের ঘরটা গুছিয়ে নিয়েছে, খাট পেতে নিয়েছে। সে বলল একটু পরে শুয়ে পড়বে। অনিরুদ্ধর বহুদিনের অভ্যেস রাতে শোয়ার আগে কিছুক্ষণ বই পড়া। এখানেও খাটে শুয়ে বেশ কিছুক্ষণ বই পড়ে কখন ঘুমিয়ে পড়েছিল নিজেও বুঝতে পারেনি। ঘুম ভাঙল খুব অদ্ভুতভাবে। অনেক রাতে দরজায় মনে হলো যেন কে মৃদু শব্দে টক টক করে টোকা মারছে। প্রথমে অনিরুদ্ধর মনে হয়েছিল যে সে বুঝি স্বপ্ন দেখছে। তারপর বেশ কয়েকবার ক্রমান্বয়ে এমন টোকা পড়ার পর সে খাটের উপর উঠে বসে দেখল না, সত্যিই দরজায় টোকা পড়ছে। কি হলো? রতনের কি শরীরটা কি খারাপ হলো? খাট থেকে নেমে গিয়ে দরজা খুলে বাইরে দেখল অনিরুদ্ধ। নতুন জায়গা বলে তার আর রতনের ঘরের মাঝখানে যে আলোটা লাগানো আছে সেটা রাতে রতনকে নেভাতে বারণ করেছিল অনিরুদ্ধ। আলোটা জ্বলছে, কিন্তু ঘরের দরজার বাইরে কাউকে দেখতে পেল না। ভালো করে তাকিয়ে ভাবল রতনের ঘরে যাবে। রতনের ঘরের সামনে গিয়ে দেখল ভেতর থেকে নাক ডাকার শব্দ হচ্ছে। তার মানে রতন ঘুমোচ্ছে। ওকে শুধু শুধু আর জাগিয়ে লাভ নেই, মনে হয় ভুল শুনেছে। এরপর অনিরুদ্ধ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সবে কিছুক্ষণ ঘুম এসেছে, আবার দরজায় টক টক করে শব্দ। আচ্ছা, মুশকিল হলো তো। এই মাঝরাতে কে বারবার দরজায় আঘাত করছে কে জানে। এবার অনিরুদ্ধ কিছুটা বিরক্ত বোধ করে উঠে গিয়ে দরজা খুলল। এখানে আশেপাশে এই মাঝরাতে কোনো বিটকেল ছেলে এসে বদমাইশি করবে তার সম্ভাবনা তো খুব একটা আছে বলে মনে হয় না। কীরকমভাবে শুধু শুধু দরজা ধাক্কাচ্ছে রাত্রিবেলা। অনিরুদ্ধ এবারও কাউকে দেখতে পেল না। কি মনে হতে একবার সিঁড়ি দিয়ে নেমে গিয়ে বাগানের দিকটায় মুখ বাড়িয়ে দেখতে গিয়ে চমকে উঠল সে। একটা সাদা মতো লোক, দেখে তো মনে হচ্ছে বেশ বয়স্ক, বাগানের মধ্যে কোথায় যেন ঢুকে গেল। অনিরুদ্ধ স্পষ্ট দেখল সে পেছন দিকটাতে আসার সময় লোকটা তার দিকে পেছন করে হনহনিয়ে বাগানের দিকে এগিয়ে যাচ্ছে। এই অন্ধকারের মধ্যেও সেই লোকটা এতটাই সাদা বর্ণের যে মনে হচ্ছে তার গা থেকে যেন আলো বেরোচ্ছে। অনিরুদ্ধ কিছু বলবে তার আগেই লোকটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এতটা দূরত্ব অতিক্রম করে কারো চলে যাওয়াটা খুব অদ্ভুত। অনিরুদ্ধ প্রথমটা খুব হকচকিয়ে গেল। এখানে কি চোর ডাকাতের ভয় আছে নাকি? না, আর নয়। জগদীশবাবুকে একবার ব্যাপারটা জিজ্ঞেস করে দেখতে হচ্ছে তো। সাধারণত নতুন লোক এসছে, এই ধরনের খবর এদের গ্যাংয়ের মধ্যে খুব তাড়াতাড়ি উঠে যায়। দেখতে এসছে নাকি কে জানে। এবার ঘরের মধ্যে ফিরে গিয়ে অনিরুদ্ধ দরজার হ্যাজবোল্টটা টেনে ব্যাগের মধ্যে থাকা একটা তালা লাগিয়ে দিল। সাবধান হওয়া ভালো। কি জানে কি বিপদ কখন আসে। নতুন জায়গা, কাউকে চিনিও না। জগদীশবাবুর সঙ্গে আসা লোকটা যতই বলুক ফোন করলেই চলে আসবে, এই রাত বিরেতে ফোন করাটাও আর এক সমস্যা। আর যে চুরি করতে আসবে সে নিশ্চয়ই একা আসবে না। ফোন করার আগেই সে যদি টুক করে গলাটা কেটে দেবে না, তার গ্যারেন্টি আছে? এইসব ঘটনা ঘটার পর অনিরুদ্ধর মস্তিষ্কটা একটু সজাগ হয়ে গেছে। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেই কাটল। ভোরের দিকটা একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল রতনের ডাকে। সে সকালবেলা যথারীতি 7টার সময় চা নিয়ে এসেছে দেওয়ার জন্য। বললি রতন, কাল রাত্রিবেলা বাড়িতে চোর এসেছিল। আমার দরজায় কিসে যেন টোকা দিতে আমি উঠে গিয়ে দেখতে গেলাম। প্রথমবার কাউকে দেখতে পাইনি। কি দেখে শব্দ হলো বুঝতেও পারলাম না। তারপরে আবার শব্দ হতে গিয়ে উঠে দেখি একজন সাদা মতো লোক বাগানের মধ্যে কোথায় যেন চলে গেল। নতুন জায়গায় নতুন লোক এসছে, এইসব খবর টবর পেয়েছে নাকি কে জানে। আমার তো তারপর সারা রাত ঘুম হলো না। ভোরের দিকটা ঘুমিয়ে পড়েছি। আজকে ভাবছি একবার ওই জগদীশকে ফোন করে একটু খোঁজ নি। চুরি টুরি হয় নাকি কে জানে। ওই দিনই বেলায় জগদীশকে ফোন করলো অনিরুদ্ধ। জগদীশবাবু, এটা কিন্তু আপনি মোটেও ভালো করেননি।
আপনার আমাকে একবার বলা উচিত ছিল যে এখানে চোর ডাকাতের উপদ্রব আছে। আপনি জানেন আমি ব্যবসায়ী মানুষ, সঙ্গে কিছু মূল্যবান জিনিস থাকতেই পারে। একবার সচেতন করলে আমি সেইভাবে প্রস্তুত হয়ে আসতাম। কি বলছেন? চোর? ও বাড়িতে কেন মশাই? এই জায়গাতে কখনো চুরি চামারি হয় না। এটা আপনাদের কলকাতা শহর না, হতে পারে বহুদিনে পুরনো অভিজাত জায়গা। এখানে চুরি ডাকাতি কখনো হয়েছে বলে আমি অন্তত শুনিনি। আমি এখানে 40 বছর কাটিয়ে দিলাম, আর আপনি বলছেন চোর ঢুকেছে? চুরির কথা বলতেই আরও বেশ কিছুটা শুনিয়ে দিলেন জগদীশবাবু। জগদীশবাবুর অত্যন্ত আত্মবিশ্বাসী কথাবার্তায় অনিরুদ্ধ হতবাক হয়ে গেল। যাকে বলি স্রেফ ফুঁ দিয়ে উড়িয়ে দিল তার কথাবার্তাগুলোকে জগদীশ। রতনকেও জগদীশের কথাগুলো বলল সে। রতন বলল, আমি কি বলি কর্তামশাই, এইসব লোকেদের কথাবার্তায় বেশি ভরসা করবার দরকার নেই। এরা টাকা পয়সার জন্য পারে না এমন কোনো কাজ নেই। আমি বরঞ্চ আজকে মোটা লাঠি জোগাড় করে রাখবো, আর আজ থেকে আমি আপনার ঘরের মেঝেতেই শোবো। দুজনে একসাথে থাকলে যেই আসুক কিছুটা ভয় কমবে। তারপরেও যদি দেখি চোর ডাকাতের উপদ্রব খুব বাড়ছে, তাহলে আপনি অন্য বাসার ব্যবস্থা করবেন না হয়। আজকালকার দিনকাল ভালো নয়, কি থেকে কি হয়ে যায় বলা যায় না। কথাটা মন্দ বলেনি রতন। অনিরুদ্ধ রতনের কথাতেই সায় দিল। সেদিন বেলাতেও এখানে অন্য আর একটা কাজ ছিল অনিরুদ্ধর। সকালবেলা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে গেল। শরীরটা খুব একটা ভালো নেই, কালকে সারা রাত ঘুম হয়নি, এমন একটা যেন অস্বস্তি বোধ হচ্ছে। কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো সে। রতন আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আজকে সে বেশ অনেক কটা পদ রেঁধেছে মনের সুখে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যেতে একটু শুতে যায় অনিরুদ্ধ। রতনকে বলে, আমি যতক্ষণ নিজের থেকে না উঠছি ততক্ষণ আমায় ডাকবি না। যথারীতি দিনের বেলা বলে ওর ঘরেও একাই শুয়ে পড়ে। রতনকেই দুপুরবেলা নিজের ঘরে শুতে বলার কোনো মানে হয় না, কিন্তু কিছুক্ষণ শুয়ে থাকার পর অনিরুদ্ধ বুঝতে পারে কিছু একটা সমস্যা হচ্ছে। মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কি একটা চলে বেড়াচ্ছে। যতবার সে সজাগ হয়ে যাচ্ছে, চোখ খুলে চশমাটা পড়ছে, ততক্ষণ পর্যন্ত সব চুপচাপ। আবার যেই একটু ঘুমোতে যাবে তখনই কে যেন জুতো পরে ঘরের মধ্যে খটখট শব্দ তুলে চলাফেরা করছে। আচ্ছা, মুশকিল হলো তো। এবার ঘরের দরজা খুলে রতনকে গিয়ে অনিরুদ্ধ ডাকলো, এই তুই কি এখন কোনো কাজ করছিস? কেমন যেন একটা খটখট করে আওয়াজ আসছে আমার ঘরের মধ্যে। তুই কি কিছু করছিস আশেপাশে? কই না তো বাবু, আমি তো আমার ঘরটাতেই ছিলুম এতক্ষণ। এই একটু আগে এসে বাগানটায় একটু ঘুরছি। আমার তো দুপুরে ঘুম হয় না, সময়টা কাটতেই চাইছিল না বলে একটু হাঁটাহাঁটি করছি। আমি কোনো আওয়াজ করিনি বাবু। কই চলুন দেখি আপনার ঘরে কিসে আওয়াজ হচ্ছে। রতন অনিরুদ্ধর সঙ্গে তার ঘরে আসে। খাটের তলা, টেবিলের তলা, আরও এদিক ওদিক খোঁজাখুঁজি করে, কিন্তু কিচ্ছু পায় না। এ বাড়িতে কি ছুঁচো ভামটাম রয়েছে নাকি? এত আওয়াজ কিসে হয়? কই কিছু দেখতে তো পাইনি। তা থাকা আশ্চর্য নয়, কিন্তু ঘরের মধ্যে থাকলে দেখতে পাওয়া তো উচিত। আমার শরীরটা এমনি ভালো লাগছে না বলে একটু শুতে গেলাম, আর তার মধ্যেই এইসব বিপত্তি। আপনি শুয়ে পড়ুন বাবু, আমি এইখানে ঘরের মেঝেতে একটু বসে আছি। আমার ওই তরঙ্গে যে রামায়ণখানা রয়েছে ওইটা এনে বরঞ্চ একটু পড়ি। আপনি শুয়ে পড়ুন, দেখি কিসে আওয়াজ করছে। পরের 2-2.5 ঘন্টা সময় নিরুপদ্রবে কাটল। রতন যতক্ষণ বসে ঘরের মধ্যে রামায়ণ পড়ছিল ততক্ষণ পর্যন্ত অনিরুদ্ধ শান্তিতে ঘুমল। বিকেলে অনিরুদ্ধ উঠলে রতন তার দিকে তাকিয়ে হেসে বলল, কই বাবু, আর তো কিছু হয়নি। মনে হয় তখন কিছু ঢুকেছিল, বেরিয়ে গেছে। তারপরে লম্বা একটা হাই তুলে আর আড়মোড়া ভেঙে অনিরুদ্ধ বলল, তা হবে হয়তো। ঘুমটা বেশ ভালো হলো তোর জন্য। আপনি হাত মুখ ধুয়ে নিন বাবু, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা করছি। বিকেলে বাগানে ঘুরে ঘুরে আয়েশ করে চা খেলো অনিরুদ্ধ। আজকে সারা দিন বেশ ভ্যাপসা গরম ছিল।
বাগানের পেছন দিকটা গিয়ে দেখতে পেল পশ্চিম দিকে আকাশ থেকে কালো একটা মেঘ উঠছে। মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। ঘরের মধ্যে ফিরে এসে কয়েকটা কাজ নিয়ে বসতে যাবে এমন সময় রতন এসে বলল, বাবু, মনে হচ্ছে ঝড় হবে, আকাশ কালো হয়ে এসেছে। আমি বাজার থেকে বরং চট করে একটা মোমবাতি কিনে আনি। আলো যদি চলে যায় তাহলে বড় মুশকিলে পড়ে যাব। হ্যাঁ, তা যা কিনে নিয়ে আয় যা। রতন মোমবাতি কিনতে গেছে। খুব জোর হলো 15 মিনিট। তার মধ্যেই প্রচণ্ড শব্দের একটা বজ্রাঘাত হলো। অনিরুদ্ধ উঠে বাইরের ঘরে এসে দেখল অন্ধকার হয়ে গেছে চারপাশ। দেখতে দেখতে শোঁ শোঁ শব্দে হাওয়া বইতে শুরু করলো। তখনই সে দেখল বাড়ির দরজা দিয়ে রতন ঢুকছে। কয়েক মিনিটের মধ্যে আকাশ ভেঙে বৃষ্টি এলো, তার সাথে প্রবল বজ্রাঘাত। রতনের কথাই ঠিক হলো, সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে গেলেও হলো। রতন বলল, দেখলেন তো বাবু, যা ভাবলুম তাই হলো। এরপর একটানা প্রায় 2 ঘন্টা এভাবেই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলল। তারপর বৃষ্টি থামলো বটে, কিন্তু আলো আসার নাম নেই। এর মধ্যে রতন কোনো রকমে 4টে রুটি একটু আলু ভাজা বন্দোবস্ত করে ফেলেছে। না, খুব একটা যে খারাপ লাগছে তা নয়। এরকম পরিবেশ বহুদিন পাওয়া যায় না। ছোটবেলায় অনেক কটা বছর অনিরুদ্ধ বীরভূম জেলায় কেটেছে। ছোটবেলায় এমন অনেক সুন্দর ঝড় বৃষ্টির সন্ধ্যা ঠাকুমার কাছে গল্প শুনে কাটত। সেই সব দিনের কথা অল্প বিস্তর মনে পড়ছিল। রতন রান্নাঘরে খেতে দিল অনিরুদ্ধকে। সে বলল, আর বেশিক্ষণ মোমবাতি জ্বলবে না, তাই যতক্ষণ জ্বলছে তার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। রান্নাঘরে অনিরুদ্ধ খাচ্ছে, রতন তার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় ওপরের তলায় স্পষ্ট ভারী জুতো পরে হাঁটার আওয়াজ শুরু হলো। দুজনেই প্রথমটা হকচকিয়ে গেল। এখন কোথাও পাখা চলছে না, বৃষ্টি হচ্ছে না, চারিদিকে ঝিঁঝির ডাক ছাড়া কোনো শব্দও নেই। এরকম অবস্থায় ভুল শোনার তো কথা নয়। রতন বলল, ওই দেখুন বাবু, আবার শব্দ শুরু হয়েছে। অনিরুদ্ধ বলল, লাঠিগুলো আছে তো, চল তো একবার গিয়ে দেখে আসি। দুজনে মিলে লাঠি নিয়ে আস্তে আস্তে ওপরের তলায় উঠতে লাগলো। দুজনেরই হাতে 2টো 4 ব্যাটারি টর্চ। ওপরের তলায় উঠে দুজনেই যাকে বলে একেবারে হকচকিয়ে গেল। কালকে পর্যন্ত যেখানে ভাঙা আসবাবপত্র জড়ো করেছিল সেই জায়গাটা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝখানে একটা টেবিল, দুপাশে সোফা, চেয়ার টেবিলের উপর একটা মোমবাতি রাখা, যেটা দেখিয়েছিল ভাঙা আসবাবের মধ্যে 4টে মোমবাতি জ্বলছে। আর এইসবের থেকে অনেক বেশি আশ্চর্যের যেটা, সেটা হলো সোফাতে সাদা ধুতি পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন, তার হাতে একটা লাঠি। ওদের দুজনকে উপরে উঠতে দেখে বৃদ্ধ ভদ্রলোক বললেন, এখানে আপনাদের এনে জুটিয়েছে দেখছি। আপনারা এ বাড়িতে থেকে কি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন? হঠাৎই একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে বাড়ির দোতলার ওপর বসে থাকতে দেখে এবং স্বচ্ছন্দ ভঙ্গিতে প্রশ্ন করতে দেখে অনিরুদ্ধ রতনের দিকে আর রতন অনিরুদ্ধর দিকে চেয়ে মুখ চাওয়াচাই করল। বৃদ্ধ ভদ্রলোকের অবস্থা বুঝতে পেরে বললেন, আমি এই বাড়ির মালিক। ওই হতচ্ছাড়া জগদীশ আমার কাছ থেকে বাড়িটা কিনে ফ্ল্যাট করবে বলেছিল। তারপর দেখছি আপনাদেরকে এখানে নিয়ে তুলেছে। ফ্ল্যাট তো করেইনি, আমরা শুধু শুধু ভাড়া দিয়ে যাচ্ছিলাম। তারপর একদিন ওখান থেকে এসে দেখলাম এখানে নতুন ভাড়াটিয়ার জন্য বন্দোবস্ত করেছে। এখন তো দেখছি আপনাদের এখানে এনে তুলেছে। যদি নিজেদের ভালো চান তো তাড়াতাড়ি এখান থেকে চলে যান। অনিরুদ্ধ একটু সামলে নিয়ে বলল, তার মানে হঠাৎ করে এসে আপনি নিজেকে মালিক বলবেন আর আমরা বাড়ি ছেড়ে চলে যাব? এটা কি আর কি হচ্ছে নাকি? আপনি ঘরে ঢুকলেন কি করে? আমরা তো নিচেই ছিলাম, আমাদেরকে পেরিয়ে ওপরে উঠে এসছেন কি করে? আরে আমার আবার বেরিয়ে আসা না বেরিয়ে আসা ওসব এক সময় ছিল। এখন যখন খুশি যেখানে খুশি যেতে পারি।
কি আবোল তাবোল কথা বলছেন? এই রতন, লোকটাকে বের করে দে তো। কোথাকার পাগল কে জানে। আরে দাঁড়ান দাঁড়ান, আমাকে বার করবার জন্য এত ব্যস্ত হতে হবে না। যা বলছি সত্যিই বলছি। আমি রামমোহন মুখার্জি, এ বাড়ির মালিক। বিপদে পড়ে বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। আমার ছেলেরা কথাবার্তা বলে ওই জগদীশের সঙ্গে বাড়ি বিক্রির ব্যাপারটা ঠিক করেছিল। তারপর তো বাড়িটা বিক্রি হয়নি। আমরা এখান থেকে অনেকটা দূরে একটা জায়গায় ভাড়া চলে যাই। তারপর বেশ অনেক দিন কেটে গেল। আজ কাজ শুরু হবে, কাল কাজ শুরু হবে, এই বলে বলে ক্রমশ দিন পিছুতে থাকে জগদীশ। তারপরে আমি একদিন চুপি চুপি এসে দেখলাম এখানে ভাড়ার ব্যবস্থা করছে। এই কথা জানার পর আমার সঙ্গে হতবাকা জগদীশের এক হাত হয়। তখনও বুঝতে পারিনি ওটার পেটে পেটে এত শয়তানি। আর আমার ঘরেও ছিল কতগুলো কুলাঙ্গার। আমার সঙ্গে ঝামেলা হওয়ার পরেই আমার ছেলেরা ওর সঙ্গে হাত মেলায় আমার ভাগের ফ্ল্যাট আর টাকার ভাগ পাবে বলে। তারপর তো আর কি বলবো। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছিল রতন আর অনিরুদ্ধ। অনিরুদ্ধ হাঁ করে জিজ্ঞাসা করল, তারপর কি হলো? তারপর আর কি, একদিন আমি বিকেলবেলা হেঁটে ফিরছিলাম, তো রোজই যেতাম। সেদিন ফিরতে একটু দেরি হয়ে গেছিল। একটা পার্কে হাঁটতাম। সেদিন সেই পার্ক থেকে বেরোতে যাব এমন সময় কে যেন আমার চোখ মুখ কিসে ঢেকে দিল। তারপরে আমি চিৎকার করলেও কেউ আমার কথা শুনল না। আমাকে তুলে নিয়ে কোথায় চলে গেল। তারপর আমার মুন্ডুটা হালি শহরের কাছে একটা ঝোপ জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, আর বাকি দেহটা পুরুলিয়াতে এক জায়গায় পুঁতে দিয়েছে। এখন তো যা দেখছি পুলিশের দাদু এসে ওকে ধরতে পারবে না, আর ধরলেও ওর কিছু হবে না। কর্পোরেশন থেকে বড় বড় মন্ত্রী আমলা পর্যন্ত সবাই ওকে সমঝে চলে। তবে হতচ্ছাড়াগুলো ভেবেছিলে এইভাবে বুঝিয়ে আমাকে একেবারে ফাঁকি দেবে। হ্যাঁ, তা হওয়ার নয়। আমি এই বাড়িতে এসে আস্তানা নিয়েছি। আমি এখানেই থাকবো, একাই থাকবো। এ বাড়ি আমি ভাঙতেও দেবো না, আর কাউকে থাকতেও দেবো না। দেখি ওরা কি করে। বৃদ্ধের মুখে অদ্ভুত হাসি। রতন কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে। অনিরুদ্ধ নীরবতা ভেঙে বলল, বাহ 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 বাহ, বেশ ভালো গল্প বললেন তো মশাই। আপনি কি লেখক নাকি? বেশ সুন্দর গল্প বলতে পারেন তো দেখছি। আস্তে আস্তে এই কথাটা শোনার পর বৃদ্ধের মুখ চোখের পরিবর্তন ঘটে গেল। কঠিন স্বরে সে বলল, তোমার মনে হচ্ছে আমি তোমাকে বানিয়ে বানিয়ে গল্প বলছি? তাহলে কি আপনি যা বললেন সেগুলো সব সত্যি? হ্যাঁ, বয়স হলো তো নাকি অনেক? আফিম টাফিম খান নাকি? হ্যাঁ। কথাটা বলেই হো হো করে হেসে উঠল অনিরুদ্ধ। তবে তার হাসি খুব একটা দীর্ঘস্থায়ী হলো না, কারণ প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ভদ্রলোকের ডান হাতটা আস্তে আস্তে লম্বা হতে হতে এগিয়ে এসে তার কানের তলায় একটা চড় কষিয়ে দিল। এবার বৃদ্ধ বলল, বেয়াদবি হচ্ছে। এবার রতন ওরে বাবারে বলে চিৎকার করে উঠল, আর তা দেখে বৃদ্ধ কেমন একটা বিশ্রী খ্যাক খ্যাক শব্দে হাসতে শুরু করলো। হাসতে হাসতে চোখের সামনে বৃদ্ধের দেহ আস্তে আস্তে বদলে যেতে লাগলো। সাদা ধুতি পাঞ্জাবি পরা গৌরবর্ণ লাঠিধারী যে বৃদ্ধ তাদের সামনে এতক্ষণ কথা বলছিল, সে একটা চামড়া মাংসহীন সাদা হাড়ের তৈরি নরকঙ্কালে রূপান্তরিত হলো। এখন অনিরুদ্ধ আর রতনের সামনে দাঁড়িয়ে আছে একটা নরকঙ্কাল, যে আগের মতোই খ্যাক খ্যাক করে হাসছে। তার হাসির জন্য হাড়গুলির মধ্যে ঠক ঠক আওয়াজ হচ্ছে। সেই আওয়াজে যে কোনো সুস্থ মানুষের হৃৎস্পন্দ ঘামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এইসবের মধ্যে হঠাৎ করে সেই বৃদ্ধের গোটা ঘরের মধ্যে সেই নরকল কঙ্কালের নৃত্য আর বৃদ্ধের কাটা মুন্ডুর চক্রাকার আবর্তন চলতে লাগলো একসাথে। অবশ্য খুব বেশিক্ষণ রতন বা অনিরুদ্ধ কেউই এসব দেখতে পেল না। পরের দিন সকালে জগদীশের চামচা একটা কাজে ও বাড়িতে এসেছিল।
সে বাড়ির মধ্যে কোথাও অনিরুদ্ধ আর রতনকে খুঁজে না পেয়ে ধীরে ধীরে দোতলায় গেল। সেখানে দেখল দূরে ভাঙা আসবাব জড়ো করা আছে, যেমন নোংরা ধুলো ময়লা ঘেরা বাড়ি তেমনই রয়েছে, কিন্তু তার থেকে 10 ফুট আগে, অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠার অল্প কিছু দূরে অনিরুদ্ধ আর রতনের শরীর দুটো পড়ে আছে। হ্যাঁ, সেই দুটো শুধু শরীর তখন, কারণ তার মধ্যে আর প্রাণ নেই। দুজনেরই বিস্ফারিত চোখের দৃষ্টি ওপরের দিকে। প্রাণহীন দেহ দুটো ঠান্ডা হয়ে মেঝের ওপর পড়ে আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন রামমোহনের মায়া, রচনা দিগন্ত। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রদীপ্ত, ঋদ্ধি, রৌনক, সৌরভ এবং সৌমদীপ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজন ও আবহ সঙ্গীত ও স্পেশাল প্যাকচে ছিল ঋদ্ধি। এই গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল ক্রিয়েটোমেনিয়া। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে ফিকশন হান্টে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।